আমি বললাম যে আজকে আমার কাছে প্রচুর উদাহরণ রয়েছে এই যে সেকুলারিজম যা নিয়ে গোটা বিশ্ব গোটা এখানে অঙ্কন রয়েছে, অঙ্কনের সঙ্গে এর আগে আমার কথা হয়েছে বিনায়কদা, আপনার সঙ্গে এর আগে বহুবার হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ভারতবর্ষ নয়, আমি জানি হয়তো সিপিএম এর নতুন তরুণ তুর্কি দীপশিতারা তারা দেশ থেকে চলে আসা উদ্বাস্ত হয়ে আসাটা তারা মনে রেখেছেন, শুনেছেন দাউদ দিদিমার কাছে, কেন চলে এসেছেন সেটা তারা বলতে আজও ভয় পায়, সেটা তারা বলা যাবে না, সেটা গৌণ থাকে। কিন্তু গোটা বিশ্ব জুড়ে আপনি চলে যান ইউরোপ, চলে যান আপনি আমেরিকা, কেন বলেন আমেরিকা সর্বত্র হয়েছে তো, এখানে এসে বামপন্থায় নিজেকে দীক্ষিত করে ফেলেছে, ওখানে যে মেরে তাড়িয়ে দিয়েছিল ওটা বলা যাবে না কিছুতেই। আমি জাস্ট একটা কথা বলি, আমার এক পরিচিত একজন সে বলেছে জানিস আমার পিসি রেপ্ট হয়েছিল, কিন্তু যাই বলো আমি ঠিক এই বিজেপি দলটাকে নিতে পারি না, সে হচ্ছে এই মাকু, এই মাকু সম্প্রদায়ের মানুষরাই এই দেশের বহু সর্বনাশ করেছে, আর মাকুদের প্রেতাত্মা বেঁচে আছে পশ্চিমবঙ্গের শাসক দলের মধ্যে, পুরো ভূতগুলোর মধ্যে। আমি জানি না যে এই আমি যে বললাম না যে এই শব্দের ভার কতদিন পর্যন্ত আমরা বহন করব, যে শব্দ এই আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, ভারতবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, সংবিধানকে সংশোধন করে চাপিয়ে দেওয়া হয়েছে। এই ভার বহন করতে করতে আমরা দেখে নিলাম শারজিল ইমাম, উমর খালিদদের, যারা ভারতে এসে বলে যে ইনশাআল্লাহ ভারত তেরে টুকরা হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তারা বলেন যে আসামকে বাদ দিয়ে দেবো, কেটে বাদ দিয়ে দেবো, সবকিছু ঠিক থাকলে তারা হয়ে গেছে এদেশের সেকুলার, তারা এদেশে সেকুলার হয়ে গেছে। এদেশের শাসক দলের ঘনিষ্ঠ লোকজনেরা তারা কোট আনকোট দুধেল গাইয়ের শিরোপা মাথায় নিয়ে তারা সেকুলার হয়ে গেছে, এবং আরও অনেক রয়েছে। স্ট্যালিনের মন্তব্য আমার মনে পড়ে, হিন্দুদেরকে দেখে খুঁজে খুঁজে একদম টিপে টিপে মারা উচিত একজন হিন্দু যেন বেঁচে না থাকে। রাহুল গান্ধী নিজের মন্তব্য রয়েছে সংসদে দাঁড়িয়ে। আমি বলছি এই ভারটা বহন করতে করতে আমি জানি না যে কবে ইউসিসি আমি বাকিদের কাছে না আমি আসছি প্লিজ। সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন তিনি মনে করতেন ভারত আবার জাতি হলো কোথায়, ভারতবর্ষে তো 30 ন্যাশনালিটিজ আর দেয়ার, ভারতবর্ষের জাতি বলে তিনিও মানতেন না, বামপন্থীরাও মানে না। বাবা যখন বলেছে ছেলেকে তো মানতে, বিনায়ক বাবু বাবার নির্দেশ। কিছু ভার অনুভব হয়, কাঁধটা ব্যথা করে, স্পটলাইটিসের জন্য নয়, শব্দের সংবিধানের দুটো শব্দের ভারে। আমি একটা ছোট্ট ব্যক্তিগত গল্প বলি আজকে, যেহেতু বলুন না, সেটা সেকুলার হয়ে ওঠার গল্প আছে কোনো, বলছি গল্পটা শুনতে পাবেন। সেটা হচ্ছে আমার জন্ম জরুরি অবস্থার সময়, ঠিক 50 বছর আমার হতে হলো। তো আমার বাবা আমার জন্মের 3 দিন আগে পাটনায় জিপিওতে চাকরি করতেন, পাটনায় গিয়েছিলেন একটা অফিসের কাজে। ফেরার পথে ট্রেনে কিছু পুলিশ কিছু ছেলেকে তাড়া করছিল, আর তারা একটা স্লোগান দিচ্ছিল, অন্ধেরে মে এক প্রকাশ জয় প্রকাশ জয় প্রকাশ। বাবার স্লোগানটা খুব ভালো লাগে। ফিরে আসার পর মানে বাবা কলকাতায় এসে যখন এসেছেন তখন তো মোবাইলে নেই না, তখন শোনেন যে কিছু মানে সকালবেলা মানে আমার 30শে নভেম্বর জন্ম, মানে মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমার জন্মের খবর পেয়ে বাবার ওই 29শে নভেম্বর রাত্রের কথাটাইতে হয়, বাবার মনে হয় ছেলের নাম রাখবেন জয়প্রকাশ। এবার এই কথাটা বাবা একজন কলিগকে বলেন, যা হয়। ঠিক পরের দিন মানে আমার জন্ম 30শে নভেম্বর, এটা বোধহয় 1 ডিসেম্বর, 2রা ডিসেম্বর বাবাকে জিপিওর একদম বড়বাবু ডেকে পাঠান, বলেন ব্যানার্জি সাহেব আপনি কি নিজের চাকরিও খাবেন, আমার চাকরিও খাবেন? স্যার আমি কি করেছি? আপনি শুনলাম ইমার্জেন্সি চলছে, আপনি শুনলাম ছেলের নাম জয়প্রকাশ রাখবেন, কাকে একটা বলেছেন? স্যার এমনি আমার মাথায় এসেছিল, আমি তাই জন্য কথাটা বলেছি। আপনি ইমিডিয়েটলি অফিসে যারা সবাইকে কথা চালাচালি করে বলে খ্যাতি আছে, তাদের কাছে আধ ঘন্টার মধ্যে ছেলের একটা অন্য নাম ভেবে আপনি তাড়াতাড়ি সার্কুলেট করুন, নইলে আমি কিন্তু বিপদে পড়ে যাব, তখন আপনাকে রক্ষা করতে পারবো না। এবার ওইখানে আমার মায়ের নাম যেহেতু গৌরী, একজনকে বলে গৌরীপুত্র বিনায়কও, তো এমনই নামটা সবার কারোর সাথে লিঙ্ক বা কি করা যাবে এতে, কিন্তু তখন ওই নামটা এতে দিয়ে বলা হয় না ছেলের এই নাম রাখা হচ্ছে, বিনায়ক নাম রাখা হচ্ছে। তো আমার একটা বিনীত প্রশ্ন, এটা আমি একটা দিল্লির একটি জাতীয় সেমিনারেও বলেছিলাম, যারা নিজেদের শাসনকালে, এখন খুব আমি গণতন্ত্রের কথা শুনি তো, আমার একটা প্রশ্ন, যারা নিজেদের শাসনকালে মানুষকে তাদের পছন্দ মতো নাম রাখতে দেয়নি, তারা যখন গণতন্ত্র, সমানাধিকার, ব্যক্তি অধিকার এই কথাগুলো বলেন, তখন কোথাও একটা হাসি পায়, কোথাও একটা দুঃখ লাগে। জয়প্রকাশ নাম রাখলে কি হতো? কারণ জয়প্রকাশ তখন জেলে ছিলেন, ইন্দিরা গান্ধীর সবচেয়ে বড় অ্যাডভার্সারি তখন জয়প্রকাশ। না ওই জন্য নাম রাখা যাবে না। তাহলে তারা নাম আজকে একটা জায়গার নাম বদলালে যখন প্রতিবাদ করেন তার কোনো সঙ্গত কারণ থাকতে পারেন, কিন্তু ইমার্জেন্সির সময়, যে ইমার্জেন্সির কথা আমরা বলছি, বা যে ইমার্জেন্সির সময় এই দুটো শব্দ শুধু অ্যাড হয়নি, অনেকের মতো, আমি এটা আমার ব্যক্তিগত জীবনের বলে কথাটা বললাম, অনেককে কিন্তু ওই জায়গাটা, সেই নিজের যে নামটা, সেটা কিন্তু তারা রাখতে পারেনি। তাদের যেটা মনে হয়েছিল, এবার রাখলে যে খুব এইতে হতো তা নয়, একটা, কিন্তু আমি বলছি এই জায়গাটা থেকে শুরু,
এবার একটা অন্য জায়গায় আসি, এই যে সেকুলারিজমের কথা হয় বা এটা হয়, আজকে এটা বলতে কোনো দ্বিধা নেই এবং এটা আমাদের বলতে হবে যে বারবার এইতে জায়গায় যে আমার যদি একটা 10 জন প্রিয় সাহিত্যিক, প্রিয় লেখকের নাম করতে হয়, তার মধ্যে শামসুর রহমান, হুমায়ুন আজাদ, জাফর ইকবাল এরা থাকবেন। এবার এই যে জায়গাটা, আজকে বাংলাদেশে শামসুর রহমান জীবিত নেই, হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছিল একরকম, জাফর ইকবাল কোথায় আত্মগোপন করে আছেন কেউ জানে না। এবার এই যে একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটাতে এই সাহিত্যিকরাও কিন্তু নিরাপদ নন, তারা থাকতে পারছেন না, তারা লিখতে পারছেন না। তো আমার তাসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হয়েছিল। তাসলিমা নাসরিনকে এই সোকল্ড সেকুলারদের সরকার সিপিএম পশ্চিমবঙ্গে থাকতে দিতে পারেনি, ঠাঁই দিতে পারেনি। শুধুমাত্র পার্ক সার্কাসে কিছু মুষ্টিমেয় মানুষজন, কলকাতা শহরে কিছু মুষ্টিমেয় মানুষজন, যাদের সঙ্গে দূর দূর পর্যন্ত পড়াশোনার কোনো সম্পর্ক নেই, কারণ শিক্ষিত মুসলমানরা কোনোদিনও তারা রাস্তায় নামেনি এই দাবিতে। যারা নেমেছিলেন তাদের না পড়াশোনার সঙ্গে যোগাযোগ রয়েছে, না সাহিত্যের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাদের দাবি দাওয়াগুলোকে সামনে রেখে ভয় পেয়ে বুদ্ধবাবুর সরকার তাসলিমাকে নমস্কার করে বলেছিলেন যে মাফ করবেন, এখানে ঠাঁই দেওয়া যাবে না। এটাই তো। এবং তসলিমা আজও যে বাংলাতে আসতে পারেন না বা করতে পারেন না, এটা লজ্জা, লজ্জার। এইটা এবং এই জাফর ইকবাল যে আজকে মানে লিখতে পারছেন না, আত্মগোপন করে আছেন, এটা লজ্জার। গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছে, সেটাও লজ্জার। কিন্তু পাশাপাশি আমি যদি দুটো না বলি, আমি যদি দু জায়গা থেকে যে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে না করি, সেকুলারিজমের একটা মানে হয়ে দাঁড়িয়েছে আমি এই জায়গাটা বলবো এবং এটা বলবো না। আমি দ্বিতীয় একটা কথা যেটা বলে এইতে করব, যে আমি এটা আমার বলতে এই আজকের এই ওই জায়গা বলে লাভ নেই বিনায়কদা। আপনারা হয়তো নিঃসন্দেহে মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে ভালেন কি এইটা বলবো এটা নয়, সোজা কথা হচ্ছে আমরা হিন্দুদের সমালোচনা করব, মুসলিমদের ব্যাপারে আমরা কথা বলবো না। এই জায়গাটাতে আমি যেটা বলছি সেটা একটুখানি এটাতে মুসলিমদের সমালোচনা করব, মানে এই যে এটাকে আপনারা তোষণ বলেন না, বা আমরা তোষণ বলি না, এই তোষণের আমি আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। এই তোষণের ভেতরেই শোষণ লুকিয়ে থাকে। মুসলিমদের কথা বলবো মানে সব মুসলিমের কথা বলা হয় না। ভারতবর্ষে 15 বছর বয়সে মুসলিম মেয়ের বিয়ে বৈধ, এটা যখন বলা হয় তখন কিন্তু মেয়েগুলোর তোষণ করা হয় না, শোষণ করা হয়। কিছু গোঁড়া তালিবানপন্থী মোল্লা মৌলবীর তোষণ করা হয়। একদম অন্তজ যে মুসলিম মেয়েটি যে হয়তো পড়তে চাইছে, আমার এক মুসলিম ছাত্রী বলেছিল যে কাল যদি আমি জিনাতামান বা পারভিন বাবি হতে চাই, হতে পারবো না হতে। অতএব তোষণটার ভেতরে কিন্তু একটা শোষণ লুকিয়ে আছে। সেই মেয়েটির কথা কিন্তু কেউ ভাবছে না, যেটা এখানে 3 তালাকের কথাটা বলা হলো। মধুবালাকেও তার নাম পরিবর্তন করে মীনা কুমারীকেও তার নাম পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু এই জায়গাটাতে একটা জায়গাতে আমি আসছি, একটা ছোট্ট জায়গায় বলছি যে পশ্চিমবাংলার বিখ্যাত এক সঙ্গীত পরিচালক এবং বম্বের বিখ্যাত অভিনেতা যারা বিবাহের কারণে ধর্ম পরিবর্তন করে এই হয়ে গেলেন, এইগুলো তো কোথাও একটা বন্ধ হওয়া দরকার। এটা শুধু তোষণ নয়, এটা কোথাও একটা শোষণের এইতে। আজকে আমি কেন মানে আপনি বলছেন যে সেকুলার হয়েও বা আমরা সোশ্যালিস্ট হয়েও সেকুলার হয়েও এই শব্দের ভারগুলো বহন করলেও এই শব্দগুলো আমাদেরকে আমাদের যে পিছিয়ে যাওয়া যেগুলো সেখান থেকে আমাদের মুক্তি দিতে পারেনি। সোশ্যালিস্টের কোনো মানে হয় না। আমার এক বন্ধু একটা বিষয় নিয়ে রিসার্চ করেছিল যে বাড়ির পরিচারক, বাড়িতে যারা কাজ করেন এবং বাড়ির মালিক একই ধরনের চাল খায় কোন কোন বাড়িতে। দেখা গিয়েছিল 30টি তথাকথিত বামপন্থী বাড়িতে কাজের লোকের চাল আর মালিকের চাল আলাদা। অতএব ওই সোশ্যালিস্ট সেকুলার কথাগুলোর কোনো মূল্য নেই। একটা কথা বলে শুধু শেষ করি, অনেকে বলেন মৌলবাদ বা সন্ত্রাসের এই জায়গায় আপনি যখন পেরেন্ট টিচার মিটিং হয় তখন আপনি ভূগোলে যে ছাত্র দুর্বল তাকে আপনি অঙ্কটা ভালো করে করতে বলেন না। অতএব আপনি যদি আজকে জাতপাতের সমস্যা নিয়ে কথা বলতে শুরু করেন তাহলে কোন ধর্মের মানুষকে সেটাকে অ্যাড্রেস করতে হবে বলা বাহুল্য। তেমনি আবার আপনি যখন সন্ত্রাস নিয়ে কথা বলবেন তখন সন্ত্রাস যেন ধর্মের মুখোশ দিয়ে একটা ধর্মের একটা সোসাইটির শিক্ষিতদের মধ্যেও ছড়িয়ে না যায়, সেটা কোথায় বলতে হবে সেটাও এই। অতএব আমি এখানে বলবো না, এই লুকোচুরি ভাবের ঘরে চুরি করার সময় আজকে 75 বছর পের হয়ে যাওয়ার পর আমার মনে হয় ফুরিয়ে। মানে একটা বিষয়ের মধ্যে কথা হচ্ছে যে আলটিমেটলি দুটো শব্দ সংযুক্ত করে সেই সময় হয়তো ইন্দিরা গান্ধীর কিছু লাভ হয়েছিল সাময়িক, যদি দীর্ঘস্থায়ী সেই লাভ তিনি লাভ করতে পারেননি। কিন্তু আমরা সেখান থেকে এখনো পর্যন্ত কোনো লাভ পাচ্ছি না, বরং সেটাকে সামনে রেখে একটা যা খুশি তাই করার ছাড়পত্র পাওয়াই যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।